আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুরমশাইয়ের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে আর খোলা চুলগুলো কাঁধের ওপর নেমে পড়ছে। বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন একেবারে অন্য রকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে একেবারে অসাধারণ করে তুলেছিল। শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, জানালা আর দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপরেই স্থির ছিল যেন। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবা, মোমবাতিটা নিয়ে ওপরের ঘরে চলুন, যাতে আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুরমশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন যে, ঠিক আছে বৌমা, চলো তাহলে ওপরের ঘরে যাই। আমরা দুজন ওপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো কল কেন খোলা রাখছেন? আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন। শ্বশুরমশাই বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে নাল আর বাবাজি আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। তারপর শ্বশুরমশাই আমাকে বাথরুমে ডেকে নিলেন। বন্ধুরা, আজকের গল্পটি আরও অনেক অনেক স্পেশাল হতে চলেছে। কেউ কিন্তু মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। তো এমন সময় আমার শাশুড়ি মার ফোন এলো। আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বৌমা, তোমাকে তোমার শ্বশুরের সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখনই ভাবনা এলো, কেন তিনি নিজে যাচ্ছেন না আর কেন আমাকে যেতে হবে। আমি শান্তভাবে বললাম যে, শাশুড়িমা, আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ রয়েছে। শাশুড়িমা একটু গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্তই থাকে বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটায় সে। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার উপরে ভরসা করি বৌমা। তার কথায় একটা সত্যতা ছিল। আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়িমাকে বললাম যে, ঠিক আছে শাশুড়িমা, আপনি যেমন চান। শাশুড়িমা তখন শান্তভাবে বললেন, বৌমা, তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে শ্বশুরের সাথে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি শ্বশুরের সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেক দিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করেছিলাম। শাশুড়িমা ঠিকই বলেছিলেন, গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুনত্ব নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের আমার শ্বশুরের ব্যাপারে বলি, মানে আমার শ্বশুর মশাইয়ের ব্যাপারে। আমার শ্বশুর মশাইয়ের বয়স প্রায় ৬০ বছর হবে, কিন্তু এই বয়সেও তিনি বেশ শক্ত সমর্থক এবং পরিশ্রমী। আমাদের ব্যবসা শুরু থেকেই ভালোই চলেছে, তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই। আমাদের বাড়িতে গাড়ি, চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়ি সবই আছে। আমার একটা মেয়ে আছে, তবে সে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি, এটা সত্য, কারণ আমার স্বামীর সেই সক্ষমতা নেই। এই সত্যটি কেবল আমি এবং আমার শ্বশুর মশাই জানেন। বাড়ির অন্য কেউ, এমনকি আমার শাশুড়িমাও এ ব্যাপারে কিন্তু জানে না। যখন শাশুড়িমা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম। সেদিন রাতেই আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুর মশাইয়ের ঘরে গেলাম। আমাদের বাড়িতে সবসময় একটি নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথার শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয়। হ্যাঁ, আমি নিজেকে এক সংস্কারী বৌমা হিসেবে গর্ব করি। আমি তখন আমার শ্বশুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়তেই ছিলেন।
আমি বললাম, শ্বশুরমশাই, বইটা বেশিক্ষণ পড়বেন না, কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা দিতে হবে। আপনি তো নিজেই আমাকে এটা বলেছিলেন। আমি শ্বশুরমশাইয়ের ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম, তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথায় ছিল। তিনি বইয়ের দিকে না তাকিয়ে অন্য দিকে দেখছিলেন। একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে আমার নাম নুরি। আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী, যে একটি সুশীল পরিবার থেকে এসেছে। আমার বয়স প্রায় ২৭ বছর, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ভরসা। আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা মডেল বিপাশা বসুর মতো স্টাইলে পরি, আর প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যায়। আমি এসব বলি যাতে আপনি আমার কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি একজন সাধারণ মেয়ে, যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করছি, কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটছে, এমন কিছু যা আমার জীবনে এক নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি নাই। আমরা দুপুরের পর একটু দেরিতে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম, আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা সন্ধ্যা ৮টার দিকে গ্রামে পৌঁছালাম। সেখানে আমাদের একটি ছোট সুন্দর বাড়ি আছে, যা একটি ছোট পাহাড়ের ওপরে অবস্থিত। যদিও পাহাড়ে অবস্থিত, গাড়ি সহজেই সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, চারপাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সুনীল নামের একজন কর্মচারীও ছিল, কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হওয়ায় সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল, আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, আর আমরা রাতের খাবার খেতে আত্মীয়ের বাড়িতে গেলাম। আমরা খাওয়া দাওয়ার সব আয়োজন সেখানেই করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার বড় শাশুড়ি মা এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো, যা সাধারণত পরিবারে হয়ে থাকে। সেই রাতে বড় শাশুড়িমা আমাদের বাড়িতেই থেকেছিলেন। আমার শ্বশুরমশাই এবং বড় শাশুড়িমার স্ত্রী একসাথে বসে তাদের বাড়িতে মদ পান করছিলেন, এবং এভাবেই আমাদের রাত কেটে গেল। রবিবার এভাবেই শেষ হলো। পরের দিন সোমবার শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে গেলেন, আর আমি বড় শাশুড়ি মায়ের সাথে ছিলাম। সেই রাতে আমরা বড় শাশুড়ি মায়ের বাড়িতে রাতের খাবার খেলাম, এবং আমার শ্বশুরমশাই আবারও বড় শাশুড়িমার স্ত্রীর সাথে বসে মদ পান করছিলেন। আমার শ্বশুরমশাইও মদ পান করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুরমশাই বললেন, বৌমা, আমি বাংলার দিকে যাচ্ছি। বড় শাশুড়িমা বললেন, আপনি যান, আমাদের আরও কিছু কথা আছে। কিছু সময় পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই বড় শাশুড়িমা আমাকে একটি ছাতা দিলেন, আর আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই আবারও মদ পান করতে করতে টিভি দেখছেন। আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটা বাংলো, কিন্তু আমি সেটিকে বাড়ি বলতেই বেশি ভালোবাসতাম। নিচে ছিল একটি বড় হলরুম এবং ওপরে কয়েকটি ঘর। ছাদটি ছিল ছোট, আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম, তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে। আমার খোলা চুলগুলি কাঁধের উপর নেমে এসেছিল, আর সেগুলোতে এখনও বৃষ্টির জল ঝরছিল। ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল। বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারেই আলাদা ছিল। ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো এবং বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলেছিল। আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম, বাবাজি, জানালা এবং দরজা বন্ধ করে দিন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলি বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার ওপরেই স্থির ছিল যেন। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তারই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবা, মোমবাতিটা নিয়ে ওপরের ঘরে চলুন, যাতে আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন যে, ঠিক আছে বৌমা, চলো তাহলে ওপরের ঘরে যাই। আমরা দুজন ওপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করুন, না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে। শ্বশুরমশাই বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে শুরু করলেন, কিন্তু হঠাৎ করেই শাওয়ার চালু হয়ে গেল, আর আমি আবারও ভিজে গেলাম। আমি তখন নীল শাড়ি পরেছিলাম, আর মাথার আঁচলটাও ছিল। দেখলাম শ্বশুরমশাই নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছেন, যেন ভয়ে আছেন আমি কিছু বলি কিনা। বৃষ্টির জন্য আমার শাড়িটি পুরোপুরি ভিজে গিয়েছিল, আর তিনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। একদিন এরকমই হয়েছিল। আমার শ্বশুরমশাই প্রায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন। তার সিগারেট খাওয়ার অভ্যাসও ছিল। একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল।
আমি যথারীতি মাথার শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম। আমি খুবই পরম্পরাগত মানসিকতার বউ। ছাতা নিয়ে দেখলাম শ্বশুরমশাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তিনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চায় না। মনে হচ্ছিল আমাকে কি তিনি কিছু বলতে চান। বাড়ি ফিরে এসে আয়নায় দেখি শাড়ির সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে, যা আমার চেহারায় আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। শাড়িটি শরীরের সাথে লেগে থাকায় নিজেকে একটু অন্যভাবে দেখলাম। পেছনের দিকটাও কিছুটা ভিজে গিয়েছে, সেটাও খেয়াল করলাম। এরপর আমি কিছু দরকারি জিনিস নিয়ে ঘরের কাজ শুরু করলাম। আমি কাজ করতে করতে ভাবছিলাম, এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। তাই ইচ্ছে করেই শ্বশুর মশাইয়ের সামনে দিয়ে আসা যাওয়া করছিলাম। ঝাড়ু দেওয়ার